ওকে, আজকে আমাদের ডাটা সায়েন্স এবং মেশিন লার্নিং কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 33। তো আমরা বিগত দুইটা লেকচারে আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম দেখেছিলাম এবং আমরা অ্যাডমিশন ডাটা সেট নিয়ে অ্যাডমিশন ডাটা সেটের উপর এমএলআর মানে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছিলাম। তো সেটার পর আমি বলেছিলাম যে আমাদের যে কোডগুলো আমরা লিখছি সেটা যে আউটপুটগুলো আসছে এটার এক্সপ্লেনেশনটা আমাকে দেখতে হবে। তো আজকে এক্সপ্লেনেশনের জন্য আহ, আমি এক্সপ্লেনেশন গুলো ব্যাখ্যা করবো যে সেখানে আমরা যে আউটপুট গুলো পেয়েছিলাম এই আউটপুট গুলো আসলে কোনটা কি মিন আমাদের করে থাকে। তো প্রথমেই আমরা যে জিনিসটা আউটপুট হিসেবে দেখবো সেটা হচ্ছে যে আমরা ডাটাগুলোকে লোড করার পরবর্তীতে আমরা এরকম করে ডাটা হেড দেখেছিলাম। হেডের মাধ্যমে মূলত আমরা এক নজরে ডাটার সেটের মধ্যে যে কলাম আছে এবং রো আছে সেটা আমরা এক নজরে দেখার চেষ্টা করেছিলাম। তো এখানে আমরা দেখলাম যে মোটামুটি আমাদের কলামগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, জিআরই স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এসওপি, এলওআর, সিজিপিএ, রিসার্চ এবং চান্স অফ অ্যাডমিট। তা আমরা মোটামুটি এই যে টেবিলটা আছে এই যে টেবিল এটাকে আমরা পর্যালোচনা করে দেখতে পারি যে জিআরই স্কোর যত বেশি মানে হাই জিআরই এবং টোফেল স্কোর অ্যালং উইথ হাই রেটিংস উইথ এসওপি এন্ড এলওআর, তার মানে জিআরই স্কোর, টোফেল স্কোর, এসওপি এবং এলওআর এই তিনটা জিনিসে নর্মালি আপনার যে যদি আপনার হাই স্কোর থাকে বা হাই রেটিংস থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনাটাও বেশি বাড়তে থাকে। যেমন এটার প্রমাণ স্বরূপ আমরা বলতে পারি যে লোকের দেখেন জিএর স্কোর 337, টোফেল স্কোর হচ্ছে 118, এসওপির স্কোর হচ্ছে 4.5, এলওআর স্কোর হচ্ছে 4.5 এবং সিজিপিএ হচ্ছে তার সিজিপিএটা আমরা আসতেছি পরে। তার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। আবার হাই সিজিপিএ এবং তার সাথে যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, তো রিসার্চ এক্সপিরিয়েন্সটাকে আমরা বলতেছি যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে সেটা হচ্ছে এক, যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেটা হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে হাই সিজিপিএ এবং রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আপনার চান্স পাওয়ার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। ঠিক আছে, তারপর ইউনিভার্সিটি রেটিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে ইউনিভার্সিটি রেটিং আছে 4, 4, 3, 3, 2। ইউনিভার্সিটি রেটিং এটা তো অ্যাডিশনাল কনটেক্সট আমাদেরকে প্রোভাইড করে অ্যাপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। যদি হায়ার রেটিং থাকে তাহলে নর্মাল ইউনিভার্সিটি রেটিংও আপনার এক্ষেত্রে যে চান্সটা আছে সে চান্সটাকে বুস্টিং করার ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করেছি আমরা আমাদের ডেটা সেটের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো আছে বা কলাম আছে বা ফিচার আছে সেগুলোর কি টাইপের সেটা আমরা দেখার চেষ্টা করেছি। তো সেটা দেখার পরে আমরা এরকম একটা আউটপুট পেয়েছি যেখানে আউটপুট গুলো দেওয়া ছিল এরকম করে। যেমন এখানে প্রথম ঘরটা ছিল রেঞ্জ ইন্ডেক্স, যেটা হচ্ছে 580 0 to 499। তো এটা মানেটাকে এটা মানে হচ্ছে যে আমাদের এখানে যে কলাম গুলো আছে এই কলামগুলোর প্রত্যেকটাতে 500টা এন্ট্রি আছে এবং 500টার প্রত্যেকটা কিন্তু নন নন নাল এন্ট্রিস। নন নাল এন্ট্রিস মানে সরি, ঠান্ডার কারণে আমার গত কয়েকদিন যেমন জ্বর ঠান্ডা সমস্যা যার কারণে নাকটা বসে আছে। যাই হোক, কথা বলতে এই কারণে ওই হয়তো আওয়াজটা একটু ক্লিয়ার না থাকতে পারে, ছিল দুঃখিত। তো অল কলামস হ্যাভ 500 নন লাইন আইডিস। এখন প্রত্যেকটা কলামের আমাদের 500টা করে নন লাইন আইডি আছে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যতগুলো কলাম আছে 0 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটাতে 500টা নন নাল এন্ট্রি আছে। তার মানে আমাদের এই ডেটা সেটের মধ্যে কোনো প্রকার মিসিং ভ্যালু নেই। তারপর আমাদের ডি টাইপ মানে ডেটা টাইপ দেওয়া আছে। এখন এই ডেটা সেটের মধ্যে আমার ইন্টিজার ডেটা টাইপও আছে মানে INT64 এবং ফ্লোট ডেটা টাইপ মানে float64 ডেটা টাইপও আছে। আর ইন্টিজারের কলামগুলো নর্মালি আমার এখানে আমরা যদি ইন্টিজার এবং ফ্লোট এরকম কলামগুলোকে ভাগ করতে চাই তাহলে ইন্টিজার কলামগুলো আমার সিরিয়াল লগ, জিআরই স্কোর, প্রোফাইল স্কোর, ইউনিভার্সিটি রেটিং আর রিসার্চ। আর ফ্লোট কলামগুলো এসওপি, এলওআর, সিজিপিএ এবং চান্স অফ অ্যাডমিট। তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে আরো একটু নিশ্চিত হলাম যে আদৌ কোনো মিসিং ভ্যালু আছে কিনা। এর পরবর্তীতে আমরা মিসিং ভ্যালু দেখার যে কোডটা সেটা আমরা লিখলাম। লেখার পরে আমরা আউটপুট হিসেবে পেলাম না আমাদের ডেটা সেটের মধ্যে কোনো প্রকার মিসিং ভ্যালু নেই। মিসিং ভ্যালু নাই মানে আমাদের ডেটা সেট কমপ্লিট এবং এই ডেটা সেট নিয়ে আমরা কাজ করতে পারি। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে যেহেতু কোনো প্রকার মিসিং ভ্যালু নাই তাই আমাদের ডাটা সেটের যে কোয়ালিটি সেটা হাই কোয়ালিটিতে আছে। কমপ্লিটনেস এর উপর ভিত্তি করে সেটা হাই কোয়ালিটিতে আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এরপর আমরা আমাদের ডাটা সেটে একটা সামারি তৈরি করছি যেটাকে বলেছি আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। তো ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করার পরে আমরা দেখেন এখানে প্রত্যেকটা যে ভ্যারিয়েবল বা ফিচার আছে, হ্যাঁ সেটার আমরা পেয়েছি
সরি, কলাম এবং রোর ক্ষেত্রে যেমন সিরিয়াল নাম, জিআরই স্কোর, টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এসওপি, এলওআর, সিজিপিএ, রিসার্চ, চার্টস অন অ্যাডমিট। ওকে, এখন আমাদের এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে এখানে দেখতে পারবো যে কি কি ঘর আছে। প্রথমে আছে কাউন্ট। কাউন্টটা মানে হচ্ছে যে আমাদের এখানে যে প্রত্যেকটা কলাম এদের কতগুলো কাউন্ট আছে। এখানে নর্মালি 500 করে কাউন্ট আছে। মিনটা মানে হচ্ছে এভারেজ ভ্যালু, এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা হচ্ছে আমাদের ভ্যালুটা, a measure of how spread out the values are। তারপর মিনিমাম হচ্ছে মিনিমাম ভ্যালু ইন ইচ কলাম, প্রতিটা কলামে মিনিমাম ভ্যালুর সংখ্যা 25% হচ্ছে দ্য 25%, অথবা 25% অফ দি ভ্যালুস আর বিলো দিস, মানে 25% অফ দি ভ্যালুস এ ভ্যালুর নিচে। 50 কোয়ার্টাইল হচ্ছে মিডিয়ান, মানে 50% অফ ভ্যালু আর বিলো দিস। 75% হচ্ছে 75 পার্সেন্টাইল, অথবা এটাকে বলা হয় 75% অফ দি ভ্যালুস আর বিলো দিস। ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ইন ইচ কলাম। তো আমরা আমাদের যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটের মধ্যে 500 অ্যাপ্লিকেন্টের ইনফরমেশন আছে। জিআরই স্কোরের যে ভ্যালুটা 290 থেকে 340-এর মধ্যে আছে। টোফেলের স্কোরটা 92 থেকে 120-এর মধ্যে আছে। এবার ইউনিভার্সিটির রেট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। রিসার্চের মধ্যে আমরা দেখলাম যে 56% অফ দি অ্যাপ্লিকেন্ট, যেহেতু এখানে আমরা 500 জন অ্যাপ্লিকেন্ট, 500 জনের প্রায় 56% অ্যাপ্লিকেন্টের তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে। এখন তাদের চান্স অফ অ্যাডমিট কিরকম? চান্সেস অফ অ্যাডমিশন রেঞ্জেস ফ্রম 0.34 to 0.97 with a mean of 0.72. This suggests that on an average, applicants have a good chance of being admitted. The distribution is fairly wide. Standard deviation 0.14, indicating that substantial variation substantial variation in individual chances of অ্যাডমিশন। তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ইউনিভার্সিটিটাকে গ্রুপ করলাম। এখানে আমরা গ্রুপ করেছি মূলত এই টেবিলটা তৈরি করা হচ্ছে। টেবিলটাতে আমরা দেখানোর চেষ্টা করছি এভারেজ অথবা মিন ভ্যালুস ফর ভ্যারিয়াস ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্রাইটেরিয়া গ্রুপ বাই দ্য ইউনিভার্সিটি রেটিং। হিয়ার্স ইজ হোয়াট উই ক্যান গ্যাদার। হায়ার রেটেড ইউনিভার্সিটি অ্যাটাক্স স্ট্রোগার অ্যাপ্লিকেন্ট। যদি ইউনিভার্সিটি রেট হায়ার হয় তাহলে তারা নর্মালি স্ট্রোগার, স্ট্রোগার মানে হচ্ছে যাদের স্কোর অনেক বেশি তাদেরকে তারা অ্যাটাক করে। যেমন অ্যাজ দ্য ইউনিভার্সিটি রেটিং ইনক্রিজেস সো ডু দ্য average GRE and TOEFL score. Estimate of purpose, SOP, and a letter of recommendation LOR states are also higher for higher rated university. The same trend applies to CGPA, cumulative get average point. Applicants to higher rated universities are more likely to have research experience. Admission chances increase with university rating. Admission চার্জ যেটা সেটা ইউনিভার্সিটি রেটিং এর সাথে ইনক্রিজ করে কিভাবে? The charts of admit column যদি আমরা দেখি shows a clear positive correlation with university rating. Applicants to the highest rated university rating 5 have the highest average chance of admission, 88.8%. Applicants to the lowest rated university rating 1 have the lowest average chance of admission, 56.2%। এডিশনাল কিছু অবজারভেশন আছে, যেমন দ্য সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার করানোর ক্ষেত্রে আমরা মূলত এটা দেখতে পাচ্ছি, এটা মূলত একটা আইডেন্টিফায়ার, এটা আসলে তেমন কোনো প্রভাব হচ্ছে না। তো এখানে কাউন্টটাতে আমরা কাউন্টটা হচ্ছে এখানে বেশি আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের যে হিস্টোগ্রাম তৈরি করেছিলাম প্রতিটা ইয়ের জন্য হিস্টোগ্রামটা দেখতে পারি। তো প্রথম ধাপে আমরা হচ্ছে সিরিয়াল নাম্বার, জিআরই স্কোর এবং টোফেল স্কোরের হিস্টোগ্রামটা দেখবো। তো এখানে আমরা যদি জিআরই স্কোরটা দেখি, তাহলে আমরা দেখবো যে মোটামুটি মোস্ট অ্যাপ্লিকেন্টস, মোটামুটি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের জিআরই স্কোর 310 থেকে এই যে 320, হ্যাঁ, এইটার মধ্যে আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের স্কোরটা আছে। এটা মানেটা হচ্ছে যে মোটামুটি, সরি, মোটামুটি অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের জিআরই স্কোরটা অনেক স্ট্রং। তারপর টোফেল স্কোরের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের স্কোর 105 থেকে যে 110 সেটার মধ্যে। তার মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্ট যারা আছে তাদের ইংলিশ স্কোর খুবই ভালো, এবং এটা মানে হচ্ছে তাদের গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে। আর সিরিয়াল স্কোরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে এখানে মূলত। তার মানে হচ্ছে যেহেতু এটা ইউনিক আইডেন্টিফায়ার, তাই এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আমাদের শো করতেছে। আচ্ছা, এরপরে আমরা ইউনিভার্সিটি রেটিং, এসওপি এবং এলওআর এ গেলাম। ইউনিভার্সিটি রেটিং এর ক্ষেত্রে আমরা দেখলাম যে মোস্ট অ্যাপ্লিকেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনের যারা রেটিং 3 করেছে, তিনের সংখ্যাটা বেশি। তার মানে মেজরিটি অথবা মোস্ট অফ দি অ্যাপ্লিকেন্টস হ্যাভ ইউনিভার্সিটি রেটিং অফ 3, ইন্ডিকেটিং দ্যাট দে টিপিক্যালি কাম ফ্রম মডারেটলি রেটেড ইউনিভার্সিটি। তার মানে তাদের এখানে ম্যাক্সিমাম হচ্ছে মডারেটলি রেটেড বা মিডিয়াম কোরের বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বেশি গিয়েছে। আর হাইস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এখানে মূলত 160 ফর রেটিং অফ 3। আর অ্যাডিশনাল অবজারভেশন হচ্ছে রেটিং 2 এবং হচ্ছে রেটিং 4, এটা হচ্ছে 3-এর পরে যেটা কম।
রেটিং 2 এবং 4 এটাও কমন উইথ ফ্রিকোয়েন্সিস অফ অ্যারাউন্ড 120 অ্যান্ড 100 রেসপেক্টিভলি। রেটিং 5টা এটা হচ্ছে লেস কমন উইথ অ্যারাউন্ড 60 কাউন্টস, অ্যান্ড রেটিং 1টা হচ্ছে সবচেয়ে কম উইথ 40, উইথ ইজ দ্য লিস্ট ফ্রিকোয়েন্ট বিলো 40 কাউন্ট এটা। আচ্ছা, এসওপির ক্ষেত্রে কি হয়েছে? এসওপির ক্ষেত্রে দেখে যে মোস্ট অ্যাপ্লিকেন্টস যে এসওপির যে রেটিংসটা আছে সেটা 3 এবং 4-এর মধ্যে আছে, এই জন্য 3 এবং 4-এর ঘরটা কিন্তু এখানে বড়। তার মানে হচ্ছে এটা স্ট্রং কিন্তু এক্সেপশনাল না। 3 এবং 4-এর মধ্যে থাকে, কারণ হাইস্ট স্কোর হচ্ছে 5, তো হাইস্টের মধ্যে 3 এবং 4-এর মধ্যে থাকা হচ্ছে অবশ্যই তারা স্ট্রং এসিপি কিংবা স্টেটমেন্ট অফ পারপোজ লিখেছেন, বাট এটা এক্সেপশনাল এসওপি না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সিটা আমরা যদি দেখি, এসিপি ভ্যালুর মধ্যে 3 এবং 4 হ্যাভ ফ্রিকোয়েন্সিস অ্যারাউন্ড 80 to 90। অ্যাডিশনাল অবজারভেশন হচ্ছে আমরা এসওপি ভ্যালু 2 ইজ অলসো নোটেবল উইথ ভ্যালু উইথ অ্যাবাউট 60 কাউন্ট। আবার এসওপি ভ্যালু ইজ 5, 5 ইজ লেস কমন, কি কারণে? কারণ উইথ অ্যারাউন্ড 40 কাউন্ট। আর সবচেয়ে লিস্টটা হচ্ছে আমাদের এক, কারণ একের এখানে বিলো 20 কাউন্টস। এলওআর বা লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি সর্বোচ্চ ভ্যালু আছে হচ্ছে 3-এর। তার মানে হচ্ছে মোস্ট অ্যাপ্লিকেন্টস হ্যাভ এলওআর রেটিংস অফ 3 or 4, 3 এর পরে 4 আর 3। তার মানে হচ্ছে যে মেজরিটি অথবা মোস্ট অফ দি অ্যাপ্লিকেন্টস এর যে লেটার অফ রিকমেন্ডেশন আছে, হ্যাঁ, সেটার আপনার ভ্যালুটা বা রেটিং স্কোর 3 এবং 4-এর মধ্যে, মানে হচ্ছে যে লেটার গুলো স্ট্রং রেটার্স অফ রিকমেন্ডেশন। আচ্ছা, এলওআর ভ্যালু 3 and 4 হ্যাভ দি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিস অ্যারাউন্ড 100। আচ্ছা, অ্যাডিশনাল অবজারভেশন হচ্ছে এলওআর ভ্যালু 2 ইজ ফেয়ারলি কমন উইথ অ্যারাউন্ড 60 কাউন্ট। এলওআর value 5 has a moderate frequency of around 50. LOR value 1 is very rare, close to 0। তারপর আমাদের আছে দেখেন সিজিপিএ, রিসার্চ এবং চান্স অফ অ্যাডমিট। সেক্ষেত্রে দেখেন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোস্ট অ্যাপ্লিকেন্টস হ্যাভ এ সিজিপিএ অ্যারাউন্ড 8 to 9.5, indicating that they generally have good academic performance। ম্যাক্সিমামের সিজিপিএ 8 থেকে 9.5-এর মধ্যে। এই যে আমরা যদি দেখি এখানে হচ্ছে 8, আর এটা হচ্ছে 9.5, এবং মেজরিটি স্কোর এই 8 থেকে 9.5-এর মধ্যে আছে। তার মানে হচ্ছে জেনারেলি তাদের যে সিজিপিএ বা একাডেমিক পারফরমেন্স আমরা বলতে পারি সেটা গুড। এখন এখানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে, এখানে যে ফ্রিকোয়েন্সি যে ভ্যালুটা, এই হাইস্ট ফ্রিকোয়েন্সি ভ্যালুসটা নর্মালি হচ্ছে 8 এবং 8.5 এবং 9-এর মধ্যে গিয়ে, বাট এই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা আছে। এখন সিজিপিএ যাদের 7 থেকে 8-এর মধ্যে সেটা হচ্ছে লেস কমন, কারণ এখানে ফ্রিকোয়েন্সির পরিমাণটা কম। আবার সিজিপিএর ভ্যালু যাদের 9.5-এর উপরে, মানে 9.5 থেকে 10-এর মধ্যে, সেখানে আমরা একটা ডিক্লাইন দেখতে পাচ্ছি। এরপর আমরা রিসার্চের বিষয়টা দেখতে পারি। তো রিসার্চের ক্ষেত্রে আমরা বলেছি যে এটা একটা বাইনারি ফিচার মূলত। যদি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক, যদি রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা ভ্যালু হচ্ছে 0। তো এক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা হবে বাইনারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, উইথ উইথ রিসার্চ এক্সপিরিয়েন্স বিং এদার 0 or for no research experience, and 1 for with research experience or has research experience। তো এটার ফ্রিকোয়েন্সিটা আমরা যদি দেখতে পাই, অ্যাপ্লিকেন্ট without research experience have around 220 counts, and applicant with research experience have around 280 counts। তার মানে অ্যাপ্লিকেন্ট উইথ রিসার্চ এক্সপিরিয়েন্সের সংখ্যা এক্ষেত্রে অ্যাপ্লিকেন্টস উইথাউট রিসার্চ এক্সপিরিয়েন্স সংখ্যার চাইতে বেশি। আচ্ছা, চান্স অফ অ্যাডমিট যেটা আছে, চান্স অফ অ্যাডমিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদের চান্সটা 0.6 থেকে, ঠিক আছে, 0.6 থেকে 0.9-এর মধ্যে, এটা মডারেট টু হাই আছে। তার মানে এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। এখানে ফ্রিকোয়েন্সিটা আমরা দেখতে পাচ্ছি দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি ইজ অ্যারাউন্ড এ চান্স অফ 0.8, এবং যে হাইস্ট ফ্রিকোয়েন্সিটা দেখতে পাচ্ছি সেটা 0.8-এর আপনার কাছাকাছি উইথ অ্যাপ্রক্সিমেটলি 35 কাউন্ট। চান্সেস অফ 0.7 and 0.9 also show significant frequencies around 30 counts each। আচ্ছা, অ্যাডিশনাল অবজারভেশন হচ্ছে আমাদের এখানে যাদের বিলো 0.5 আছে সেটা লো চান্সেস অফ অ্যাডমিট আছে, and there is a noticeable increase in frequency starting from a chance of 0.6। তারপর হচ্ছে আমাদের কোরিলেশন ম্যাট্রিক্স। তো কোরিলেশন ম্যাট্রিক্সের ভ্যালু সবসময় 0.1 থেকে +1-এর মধ্যে ভ্যারি করে, এটা খেয়াল রাখবেন। +1টা মানে হচ্ছে বা শুধু 1 হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, -1 হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর 0 হচ্ছে নো কোরিলেশন অ্যাট অল। তো আমরা এখানে আস্তে আস্তে প্রতিটা ভ্যারিয়েবলের সাথে অপর ভ্যারিয়েবলের যে সম্পর্ক বা কোরিলেশন এটা দেখানোর আমরা চেষ্টা করি। প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বারের সাথে এটা যেহেতু একটা ইউনিক আইডেন্টিফায়ার, তাই তার সাথে অন্য কোনো ভ্যারিয়েবলের সাথে আমরা এক্ষেত্রে কোরিলেশন ম্যাচ করতে পারি না, ভ্যালুস ক্লোজ টু 0। তারপর আসে আমাদের জিআর স্কোর। জিআর স্কোরের সাথে আমরা টোফেল স্কোর, ইউনিভার্সিটি রেটিং, এসওপি,
এলওআর, সিজিপিএ এবং চার্টস অফ অ্যাডমিটের সাথে কোরিলেশন দেখতে পারি। যেমন টোফেল স্কোরের সাথে জিআরই স্কোরের যে কোরিলেশন সেটা পজিটিভ কোরিলেশন এবং এটার ভ্যালু 0.3। আবার জিআরই স্কোরের সাথে ইউনিভার্সিটি রেটিং এর যে কোরিলেশন সেটার ভ্যালু হচ্ছে 0.4, এটাও কিন্তু আপনার পজিটিভ কোরিলেশন। তারপরে জিআরই স্কোরের সাথে এসওপির ভ্যালু 0.61, জিআরইর সাথে এলওআর এর যে কোরিলেশন সেটা 0.52 এবং জিআরইর সাথে সিজিপি এর যে কোরিলেশন সেটা 0.83। তার মানে এখানে এগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই পজিটিভ কোরিলেশন আছে। আর চার্টস অফ অ্যাডমিশনের ক্ষেত্রে স্ট্রং পজিটিভ কোরিলেশন আছে। তার মানে হচ্ছে অ্যাপ্লিকেন্টস উইথ হায়ার জিপিএ জিআরই স্কোরস হ্যাভ হায়ার চান্স অফ অ্যাডমিশন। তারপরে দেখেন যে টোফেল স্কোরে আমরা আসলাম, টোফেল স্কোরের ক্ষেত্রে দেখলাম যে স্ট্রং পজিটিভ কোরিলেশন ইএস মেনশনড, হ্যাঁ, স্ট্রং পজিটিভ কোরিলেশন। সেটা এরকম টোফেল স্কোরের সাথে ইউনিভার্সিটি রেটিং এর যে কোরিলেশন সেটার ভ্যালু হচ্ছে 0.65। টোফেল স্কোরের সাথে এসওপির যে কোরিলেশন সেটার ভ্যালু 0.64। আবার টোফেলের সাথে এলওআর এর যে আমার ইন্টারনাল রিকমেন্ডেশনের যে আপনার কোরিলেশন সেটার ভ্যালু 0.54। তার মানে মডারেট টু স্ট্রং পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে আছে। আর চান্স অফ অ্যাডমিটের সাথে এটা কোরিলেশনের ভ্যালু এরকম টোফেলের সাথে 0.81 স্ট্রং পজিটিভ কোরিলেশন। আর এক্ষেত্রে চান্স অফ অ্যাডমিট হচ্ছে 0.79। তারপরে স্ট্রং পজিটিভ কোরিলেশন, তার মানে হচ্ছে হায়ার টোফেল স্কোর ইনক্রিজ দ্য চান্স অফ অ্যাডমিশন। তারপরে আসে ইউনিভার্সিটি রেটিং। ইউনিভার্সিটি রেটিং এর ক্ষেত্রে ইউনিভার্সিটি রেটিং এর সাথে আমাদের যে স্কোরের যে আপনার ভ্যালুটা আছে সেটার ভ্যালু হচ্ছে 0.64। টোফেল স্কোরের মানে কোরিলেশন ম্যাট্রিক্স এর ভ্যালু হচ্ছে 0.65। ইউনিভার্সিটি রেটিং এর সাথে এসওপির আমাদের কোরিলেশনের ভ্যালু হচ্ছে 0.73, এলওআর এর ভ্যালু হচ্ছে 0.61, সিজিপি এর ভ্যালু হচ্ছে 0.71 এবং চান্স অফ অ্যাডমিটের ভ্যালু হচ্ছে 0.69। আবার এস্টিমেটেড পারপোজের সাথে আমার যে স্কোরেরও পজিটিভ কোরিলেশন আছে, এলওআর এর সাথে আছে, সিজিপি এর সাথে আছে, রিসার্চের সাথে, চান্স অফ অ্যাডমিশনের সাথে আছে। তো এটা আমরা একজন এরকম করে বলতে পারি দিস কোরিলেশন ম্যাট্রিক্স এর মাধ্যমে একাডেমিক ম্যাট্রিক্স যেমন জিআরই, টোফেল, সিজিপি, ইউনিভার্সিটি রেটিং, কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, তারপর হচ্ছে statement of purpose, given letter of recommendation, all have a strong positive correlation with the chance of admission. Research explanation also positively impacts admission changes, although to a slightly lesser extent compared with other factors. এর পরবর্তীতে আমরা লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে ট্রেন করি। ট্রেন করার পরবর্তীতে আমরা একটা আউটপুট পাই, যে আউটপুটের ভ্যালুটা হচ্ছে মূলত আর স্কোয়ারের ভ্যালু। আর স্কোয়ার হচ্ছে মূলত এক ধরনের ম্যাট্রিক্স যেটা ইন্ডিকেট করে দ্য প্রপোর্শন অফ ভ্যারিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্যাট ইজ প্রেডিক্টেবল ফ্রম দি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখন আমাদের এখানে আর স্কোয়ার ভ্যালু আমরা পেয়েছি 0.815299। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে এটা হবে 81.53% এক্সপ্রক্সিমেটলি। তার মানে হচ্ছে 81.53% অফ দি ভ্যারিয়েন্স ইন দ্য টেস্ট ডাটা ক্যান বি এক্সপ্লেইনড বাই দি মডেল। আর আমাদের এখানে যে মডেলটা আছে সেটা সাজেস্ট করে যে হ্যাজ এ গুড ফিট অ্যাজ এ স্কোর ক্লোজার টু 1 ইন্ডিকেটস এ বেটার ফিট। আচ্ছা, এখন আমাদের এটা আমাদের লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আর স্কোয়ারের ভ্যালু যে 81.53% আছে, এটা আমাদের কি মিন করে থাকে দেখেন, এটা মিন করে থাকে হচ্ছে অ্যাবাউট 81.53% অফ দি ভ্যারিয়েন্স ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বেসড অন টেস্ট ডাটা। দিস ডেমনস্ট্রেট দ্যাট দি মডেল পারফর্মস ওয়েল ইন ইন্ডিকেটিং দ্য টার্গেট ভ্যারিয়েবল ফ্রম দি ফিচার্স প্রোভাইডেড। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসি।
সরি, আমি আসলে নাকে ড্রপ দিয়েছি, কারণ কথা বলতে দেখা গেছে যে নাকের সমস্যা হয়ে যাবে। নাকি স্পিচ দিয়েছিলাম, যাই হোক। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যেটা কাজ করছি, এই লিনিয়ার রিগ্রেশন মডেলটার উপর ভিত্তি করে আমরা আমরা এটাতে নিউরাল নেটওয়ার্ক মডেল আমরা এখানে অ্যাপ্লাই করেছি, মূলত আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক করার জন্য আমরা আমাদের এই 32 নম্বর লাইন থেকে 36 নম্বর লাইন পর্যন্ত বেশ কিছু ইনপুট, আমরা কোড ইনপুট করেছি। সে কোডগুলোর একটু ব্যাখ্যা করি। প্রথমে 32 নম্বর লাইনে আমরা হচ্ছে আহ, যে প্যাকেজটা আমাদের দরকার সেটা আমরা ইনপুট করেছি। ইনপুট করার পরবর্তীতে আমরা বলেছি যে এখানে আমরা ইনপুট করার ক্ষেত্রে আমরা বলেছি যে সিকোয়েন্সিয়াল এবং ডেন্স। তো সিকোয়েন্সিয়াল হচ্ছে আমরা নর্মালি আমাদের এখানে যে মডেলটা ইউজ করেছি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ক্ষেত্রে, সেটা একটা সিকোয়েন্সিয়াল মডেল। সিকোয়েন্সিয়াল মডেল হচ্ছে মূলত একটা লিনিয়ার স্ট্যাক অফ লেয়ার্স। তারপর ডেন্স যেটা হচ্ছে, এই লেয়ারটা মূলত মূলত একটা ফুললি কানেক্টেড লেয়ার, হোয়ার ইচ নিউরন রিসিভস ইনপুট ফ্রম অল নিউরন অফ দি প্রিভিয়াস লেয়ার। তার পরবর্তীতে আমরা মডেলকে ডিফাইন করার ক্ষেত্রে ইনপুট শেপটাকে ডিফাইন করেছি। এখানে ইনপুট শেপের ভ্যালু আমরা 8 কমা দেওয়ার পর আর কিছু দিইনি। এটা মূলত আমাদের যে ইনপুট ডাটা, সেটা শেপটাকে হচ্ছে ডিফাইন করেছে। এটা হিয়ার ইন্ডিকেটস দ্যাট দি ইচ ইনপুট স্যাম্পল হ্যাজ 8 ফিচার্স, এবং প্রতিটা ইনপুটের ক্ষেত্রে আমাদের 8টা ফিচার করে আমরা এক্ষেত্রে দিয়েছি। তারপরে আমরা যেটা কাজ করেছি, এবার এআরএন মডেলটা আমরা তৈরি করেছি, আমরা মূলত ইনিশিয়ালাইজ করেছি। এবং ইনিশিয়ালাইজ করার পরবর্তীতে সেই মডেলের ক্ষেত্রে আমরা লেয়ার অ্যাড করেছি। আমরা লেয়ারের ক্ষেত্রে দেখেন ফার্স্ট লেয়ার আমরা অ্যাড করেছি। ফার্স্ট লেয়ারের ক্ষেত্রে যে অ্যাক্টিভেশন লেয়ার আমরা দিয়েছি, অ্যাক্টিভেশন ফাংশন আমরা দিয়েছিলাম, তার নাম ছিল হচ্ছে রেলু। সেকেন্ড লেয়ারের ক্ষেত্রে যে অ্যাক্টিভেশন ফাংশন আমরা দিয়েছিলাম তার নামও ছিল রেলু, বাট এক্ষেত্রে আমরা 32 ইউনিট দিয়েছি। আর থার্ড লেয়ারের ক্ষেত্রে আমরা একটা ইউনিট দিয়েছি, একটা লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন আমরা দিয়েছি। নর্মালি রিগ্রেশনের ক্ষেত্রে লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, অ্যাক্টিভেশন ফাংশনের এটার এখানে কিছু ম্যাথমেটিক্স আছে এটা রিলেটেড। আমরা পরবর্তীতে আস্তে আস্তে আরেকটা অ্যালগোরিদম আসবে, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে আমাদের হালকা কিছু আলোচনা আছে, সেখানে আমরা অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে আলোচনা করব। এখন একটা অ্যালগোরিদম নিয়ে আসলে এত সময় পার করলে আমাদের সময়গুলো অটোমেটিক্যালি কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে অপটিমাইজার হিসেবে আমরা অ্যাডাম অপটিমাইজার ইউজ করেছি, এটা হুইচ ইজ অ্যান অ্যাডাপটিভ লার্নিং রেট অপটিমাইজেশন অ্যালগোরিদম। লসের ক্ষেত্রে আমরা লস ফাংশনের ক্ষেত্রে মিন স্কোয়ার ইরোর কিংবা এমএসি আমরা ইউজ করেছি। নর্মালি রিগ্রেশনের ক্ষেত্রে এটাই লস ফাংশন হিসেবে ইউজ করা হয়। তারপর আমরা এক্স টেন ওয়াই টেন করেছি, আমার ডেটাটাকে ট্রেন করেছি। তারপর নাম্বার অফ ইপো আমি এখানে দিয়েছি, ইপোজ হচ্ছে 100। ইপোজটা কি? ইপোজটা হচ্ছে দ্য নাম্বার অফ ইপোজ অর কমপ্লিট পাসেস থ্রু দ্য ট্রেনিং ডাটা সেট। ব্যাচ সাইজ হচ্ছে 20 দিয়েছি। দ্য নাম্বার অফ স্যাম্পল পার ব্যাচ, প্রতিটা ব্যাচের নাম্বার অফ স্যাম্পলস কতটুকু। ভ্যালিডেশন স্পিড করেছি আমি ফ্র্যাকশন অফ দি ট্রেনিং ডাটা টু বি ইউজড অ্যাজ ভ্যালিডেশন ডাটা 20%। তারপর আমি এআরএন মডেলের একটা সামারি এখন পেয়ে গেলাম। এই সামারিতে দেখেন আমার 3টা লেয়ার এসেছে। হ্যাঁ, 3টা লেয়ার এবং এদের আউটপুট শেপ এবং প্যারামিটার হচ্ছে এসেছে। এখন দেখেন আমাদের এখানে প্রথমে হচ্ছে লেয়ার 1, যেটা হচ্ছে ডেন্স 5 লেয়ার। এটা হচ্ছে ফুলি কানেক্টেড একটা লেয়ার, এবং এক্ষেত্রে যে আউটপুট শেপটা আমরা পেয়েছি 9,64। তার মানে এখানে নান ইন্ডিকেটস হচ্ছে দ্য ব্যাচ সাইজ ক্যান বি এনি সাইজ, ব্যাচ সাইজটা যে কোনো সাইজের হতে পারে। আর 64 ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ইউনিটস নিউরন ইন দ্য লেয়ার। এই লেয়ারে অথবা এই ইউনিটে কয়টা লেয়ার, সরি, এই লেয়ারের মধ্যে কয়টা ইউনিট আছে কিংবা কয়টা নিউরন আছে সেটা ডিফাইন করে। তার মানে আমাদের লেয়ার 1 ডেন্স 5 এর ক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ নিউরন হচ্ছে 64। আর প্যারাম হচ্ছে আমাদের 576। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ প্যারামিটার ইজ ক্যালকুলেটেড। আমরা নর্মালি যে টোটাল নাম্বার অফ প্যারামিটারটা আছে এটা এখানে ক্যালকুলেট করেছি। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা ছিল ইনপুট ফিচার্স +1 মাল্টিপ্লাইড বাই ইউনিট। তা আমাদের ইনপুট ফিচার ছিল 8টা, সেটার সাথে আমরা এক যোগ করেছি 9। সেটাকে আমরা আমরা ইউনিটের সংখ্যা দিয়ে ভাগ করেছি বা নিউরনের সংখ্যা দিয়ে, সরি, গুণ করেছি। তো আমাদের এখানে নিউরনের সংখ্যা হচ্ছে 9। 9কে আমরা হচ্ছে 64 দিয়ে গুণ করেছি, তারপর আমরা পেয়েছি এখানে 576। This includes 512 ওয়েজেস অ্যান্ড 64 বাইলস। এবং এক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের ওয়েজের সংখ্যা হচ্ছে 512 আর 64 হচ্ছে বাইসের সংখ্যা। তারপরে আমরা চলে গেলাম 2 নম্বর লেয়ারে, যেখানে হচ্ছে আমাদের ডেন্স 6 লেয়ার। এটাও একটা ফুলি কানেক্টেড লেয়ার, এবং এটার আউটপুট আমরা পেয়েছি 33। এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে এই ব্যাচ সাইজটা যে কোনো সাইজের হতে পারে। আর 32 ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ইউনিটস ইন দ্য লেয়ার। এখানে আমাদের টোটাল নাম্বার অফ প্যারামিটার আমরা এরকম করে ক্যালকুলেট করেছি যে পিভিআরস লেয়ার ইউনিট
+1 মাল্টিপ্লাইড বাই ইউনিটস। তো প্রিভিয়াস লেয়ারে আমাদের ইউনিট ছিল 64, তার সাথে এক যোগ করেছি 65। 65কে এই এই লেয়ারের ক্ষেত্রে যে টোটাল নাম্বার অফ নিউরন আছে 32, সেটা দিয়ে গুণ করেছি। গুণ করার পরে আমরা পেয়েছি 2048 ওয়েস অ্যান্ড 32 বায়াসেস। তারপরে হচ্ছে আমাদের লেয়ার নাম্বার 3। লেয়ার নাম্বার 3-এর ক্ষেত্রে দেখেন যে ডেন্স লেয়ার, এটা একটা ফুলি কানেক্টেড লেয়ার। আউটপুট শেপের ক্ষেত্রে নান, আমাদের ওয়ান। নান ইন্ডিকেটস দ্যাট দি ব্যাচ সাইজ can be any size. তারপর one indicates the number of units অথবা number of neurons in the layer which is typical for regression tasks. প্যারামিটারের ক্ষেত্রে হচ্ছে the number of parameters is calculated as follows: previous layer units plus 1 multiplied by units। তো previous লেয়ারে আমাদের টোটাল নাম্বার ইউনিট বা নিউরন ছিল হচ্ছে 32। 32 সাথে 1 যোগ করলে 33, এটাকে 1 দিয়ে গুণ করলে 33 আসবে। তার মানে আমাদের এখানে 32টা ওয়েটস আছে আর একটা বায়াস আছে। ওকে। এর পরবর্তীতে আমাদের দেখেন যে টোটাল প্যারামিটার আমরা নিচে দেখেছি যে টোটাল প্যারামিটার পেয়েছি, টেনেবল প্যারামিটার পেয়েছি আর নন টেনেবল প্যারামিটার পেয়েছি। সেটার ব্যাখ্যাটা দেখি। টোটাল প্যারামিটার আমরা এখানে পেয়েছি 2689। এটা হচ্ছে দিস ইজ দ্য সাম অফ অল প্যারামিটার অ্যাক্রস লেয়ার। যে তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারের মধ্যে যত প্যারামিটার আছে সবগুলো প্যারামিটারের যোগফল হচ্ছে আমাদের টোটাল প্যারামিটার। তার মানে এটার মধ্যে ওয়েটও আছে, আবার এগুলো বায়াসও আছে সব লেয়ারের। ট্রেনেবল প্যারামিটারস হচ্ছে দিস আর দি প্যারামিটার দ্যাট উইল বি আপডেটেড ডিউ দ্য ট্রেনিং প্রসেস। ট্রেনিং প্রসেসের সময় যে প্যারামিটারটা আপডেট হবে সেটাই হচ্ছে ট্রেনেবল প্যারামিটার। এরপর এটার সংখ্যা আমাদের এক্ষেত্রে হচ্ছে 2689। তারপর হচ্ছে নন টেনেবল প্যারামিটার্স। নন টেনেবল প্যারামিটার হচ্ছে দেয়ার আর নন টেনেবল প্যারামিটার্স ইন দিস মডেল। আচ্ছা, এখন আমরা এটাকে যদি খুব সংক্ষেপে লিখতে চাই, কারণ এখানে যেহেতু অনেক কিছু ছিল, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই মডেলের ক্ষেত্রে আমরা এএনএন মডেল বা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল ইউজ করেছি, যাতে আমাদের তিনটা লেয়ার ছিল। দ্য ফার্স্ট ডেন্স লেয়ার হ্যাজ 64 ইউনিটস and takes inputs with 8 features. The second dense layer has 34 units অথবা neuron, and the final dense layer has 1 unit which is suitable for a regression task. The model has a total of 2689 parameters that will be trained. There are no trainable parameters in this model. আচ্ছা, তারপর আমরা মডেলগুলোকে ট্রেন করার পর এরকম একটা গ্রাফ পেয়েছি। দেখেন এই গ্রাফটা মূলত হচ্ছে এই গ্রাফটা শো করতেছে হচ্ছে যে আমাদের ট্রেনিং যে লস হয়েছে প্রতিটা ইপোর পরে, আমাদের ট্রেনের যে লস হয়েছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ইপোস, এবং ওয়াই অক্ষে দেখতে পাচ্ছি আমরা ট্রেনিং লস। এর ইপোটা নর্মালি হচ্ছে রিপ্রেজেন্ট করে ওয়ান কমপ্লিট প্লাস থ্রু দ্য এন্টায়ার ডাটা। একটা ডাটা সেটে ওয়ান কমপ্লিট পাস করতে যে টাইম, যে ইয়েটা লাগে, আপনার সময়টা লাগে, ওটা হচ্ছে আমাদের মূলত ইপো। আর এখানে এক্স অ্যাক্সিসের ভ্যালু 0 থেকে 100-এর মধ্যে আপনার ভ্যারি করতেছে, ইন্ডিকেটিং দ্যাট দি মডেল ওয়াজ ট্রেন্ড ফর 100 ইটোস, এবং আমাদের টোটাল নাম্বার ইপো ছিল 100। সো এটা এখানে মিন করতেছে। ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ট্রেনিং লস। এখন ট্রেনিং লস হচ্ছে মূলত একটা মডেলের ক্ষেত্রে এক ধরনের মেজার, যার মাধ্যমে আমরা প্রেডিক্ট করতে পারি। আর ট্রেনিং লস ইজ এ মেজার অফ হাউ ওয়েল the model's prediction match the actual target values ডিউরিং দ্য ট্রেনিং। আচ্ছা, লোয়ার ভ্যালুস ইন্ডিকেট বেটার মডেল পারফরমেন্স। তো এক্ষেত্রে ভ্যালু যত লোয়ার হবে ততই সেটা কি মডেলের বেটার পারফরমেন্স শো করবে। দি ওয়াই অ্যাক্সিস রেঞ্জেস ফ্রম 0 to 0.6 রিপ্রেজেন্টিং দ্য ভ্যালু অফ দি লস ফাংশন। তার এখানে আমাদের এখানে ট্রেনিং এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ইপো 0 থেকে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে 100 পর্যন্ত এটা নিচের দিকে আসতে গিয়েছে। তার মানে মানে আমাদের এখানে প্রথমে rapid initial decrease আছে। The significant drop in the training loss due to the initial epochs suggests that the model quickly learns the basic patterns in the data। তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের এটা ইমপ্রুভ হয়েছে। The slower decrease in loss during the later epochs indicates that the model is making and finer adjustment to improve accuracy। আর overall performance হচ্ছে the consistent decrease in the model training loss indicate that the model is effectively learning and fitting the ট্রেনিং ডাটা অ্যাজ ওয়েল। তারপর আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি। এটা দুই ধরনের গ্রাফ পেয়েছি। এখানে মূলত আমরা আমাদের প্রেডিক্টেড ভ্যালু বনাম অ্যাকচুয়াল ভ্যালুকে লিনিয়ার রিগ্রেশনে দেখানোর চেষ্টা করেছি। হুম।
তো এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে ব্যাখ্যা করবেন স্ক্যাটার প্লটের মাধ্যমে। আমরা নর্মালি হচ্ছে পজিটিভ কোরিলেশন এখানে শো করতেছি। পজিটিভ কোরিলেশন কিভাবে? পজিটিভ কোরিলেশন হচ্ছে আমাদের হায়ার অ্যাকচুয়াল ভ্যালুস করসপন্ডেড টু হায়ার প্রেডিক্টেড ভ্যালুস। মানে আমরা যে ভ্যালুগুলো হায়ার পেয়েছি সেগুলো অ্যাকচুয়াল ভ্যালুজের ক্ষেত্রে হায়ার ছিল, প্রেডিক্টেড ভ্যালুর ক্ষেত্রে হায়ার ছিল। এখন এটা মানে হচ্ছে ইন্ডিকেটিং দ্যাট দ্যাট দি মডেল ক্যাপচার্স দ্য ওভারঅল ট্রেন্ড ইন ডাটা। আর ডাটা সেটের মধ্যে যে স্প্রেড অফ ট্রেন্ড গুলো আছে ডাটা পয়েন্টের মধ্যে, এখন এগুলো কিন্তু একে অপরের কিন্তু বেশি দূরে না, মোটামুটি কাছাকাছি আমরা বলতে পারি। তার মানে মডেলের যে প্রেডিকশনটা পেয়েছি সেটা ফেয়ারলি অ্যাকুরেট আমরা এক্ষেত্রে বলতে পারি। কিছু পয়েন্ট আছে হয়তো সেখান থেকে দূরে, বাট এখান থেকে কিছুটা দূরে হলো ইন্ডিকেটিং ইনস্টেন্সেস হোয়াই দ্য মডেলস প্রেডিকশন আর লেস অ্যাকুরেট। ওকে। তারপর আমরা লাস্টে এরকম পাঁচটার মতো ভ্যালু পেয়েছিলাম। একটা হচ্ছে আরএমএসি, আরেকটা হচ্ছে এমএসি, আরেকটা হচ্ছে এমই, আরেকটা হচ্ছে আর স্কোয়ার, একটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। আচ্ছা, আরএসএমটা হচ্ছে রুট মিন স্কোয়ার ইরর, এমএসি হচ্ছে মিন স্কোয়ার ইরর, এমই হচ্ছে মিন অ্যাবসলিউট ইরর, আর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার। তো আর এখন সংক্ষেপে আমরা একটু জেনে নিই যে আর এম এসই এবং এমএসি মূলত ইজ অ্যান ইন্ডিকেটর অফ এভারেজ ইরর ম্যাগনিটিউড উইথ আরএমএসি গিভিং মোর ওয়েট টু larger errors. ME offers straightforward average error magnitude. R square shows how well the model explains the variance in the data. Adjusted R square accounts for the number of predictors, giving a more accurate model assessment. আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখেন আরএমএসি ভ্যালু পেয়েছি 0.064 অন। এখন এটা এটার ভ্যালুটা হচ্ছে রিলেটিভলি লো। এটা ইন্ডিকেট করতেছে মডেলের যে প্রিডিকশনটা আমাদের বের করেছি এটা অ্যাকচুয়াল ভ্যালুর মোটামুটি ক্লোজ বা কাছাকাছি। তার মানে হচ্ছে আমাদের মডেলের অ্যাকুরেসিটা গুড। তারপরে আমাদের যে এমএসি বা মিন স্কোয়ার ইরর সেটার ভ্যালু হচ্ছে 0.004। তো আপনার আরএমএসির মতো মানে রুট মিন স্কোয়ার ইরোরের মতো মিন স্কোয়ার ইরোটের ভ্যালু এখানে লো। তার মানে এটা ইন্ডিকেট করতেছে মডেলের যে প্রিডিকশনটা আছে সেটা অ্যাকুরেট। আচ্ছা, তারপর হচ্ছে এমই যেটা হচ্ছে মিন অ্যাবসলিউট ইরর। মিন অ্যাবসলিউট ইররের ক্ষেত্রে দ্য এভারেজ অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন দি প্রেডিক্টেড ভ্যালুস অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালুস ইজ অ্যাবাউট 0.044 units. This measure is easy to interpret and suggests that the model is fairly accurate as it measures the average magnitude of errors directly. তারপর আমরা আর স্কোয়ারের ভ্যালু পেয়েছি যেটা হচ্ছে আমাদের 0.815 সামথিং। এটাকে আমরা বলেছি 100 দিয়ে গুণ করলে এটা হবে 81 পয়েন্ট, মানে 100 দিয়ে গুণ করে আমরা যদি অ্যাপ্রক্সিমেট করি তাহলে এটার ভ্যালু হবে 81.53%। তো এটার ভ্যালু 81.53% অফ ভ্যারিয়েন্স ইন দ্য ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টার্গেট can be explained by the independent variable features in the model. এখন হাই আর স্কোয়ার ভ্যালু ইন্ডিকেট a strong relationship between the predictors and the outcomes, suggesting that your model fits the data well. তারপর অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালু আছে when adjusting for the number of predictors in the model, approximately 7.29% of the variance in the dependent variable can be explained by the independent variable. The adjusted R square is slightly lower than the R square. এখন adjusted R square ভ্যালু উপরে যে R square আছে সেটা চাইতে কম কেন? Because it accounts for the number of predictors and helps prevent overfitting. ওভারফিটিংটা দূর করার জন্যই নর্মালি অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালুটা আমরা দেখে থাকি। তো এটা ওভারঅল ইন্টারপ্রিটেশনটা হবে গুড ফিট, কারণ আমাদের এখানে যে আর স্কোয়ার ভ্যালুটা আছে সেটাও হাই, আবার অ্যাডজাস্টেড আর স্কোয়ার ভ্যালুটা আছে সেটাও হাই। তার মানে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা আমরা তৈরি করেছি সেটা আমাদের ডেটাকে ভালোভাবে ফিট করতে পেরেছে and explain a significant portion of the variance in the target variable. হুম। এবং এই মডেলটা আমাদের আর স্কোয়ার এবং অ্যাডজাস্ট আর স্কোয়ারের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু খুবই কম, দেখে 2-3%-এর মতো। সেটা তার মানে হচ্ছে আমাদের মডেল ওভারফিট করতেছে না এবং এই জেনারেলাইজেস ওয়েল টু নিউ ডাটা সেট। আচ্ছা, এভাবেই মূলত আপনারা এই একটা লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমকে দাঁড় করানোর পরে সেটাকে হচ্ছে এক্সপ্লেন করতে পারবেন। নেক্সট ক্লাসে লিনিয়ার রিগ্রেশনের পরে আমাদের হচ্ছে লজিস্টিক রিগ্রেশন এবং আরো অনেক টাইপের রিগ্রেশন আছে। মানে লিনিয়ার রিগ্রেশনের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে আমরা তখন হচ্ছে অন্য ধরনের অ্যালগরিদম অ্যাপ্লাই করে থাকি, যেটা আমরা নেক্সট ক্লাসে মানে ঈদের পরে দেখবো। ঈদের পরে আমাদের ক্লাস হবে, আমি শিডিউল হচ্ছে মেলে মনে হয় বলেছিলাম নেক্সট শনিবার মানে 22 তারিখ থেকে হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে। আগামীকালকে কোনো ক্লাস হবে না, কারণ আগামীকালকে মানে আমার এখানে হচ্ছে ঈদ, তারপরের দিন হচ্ছে বাংলাদেশে ঈদ। সো ঈদের জন্য আপনাদের এটা ছুটি থাকবে। আচ্ছা, ওমর ভাই আপনার কোনো কথা আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি।
ওয়ালাইকুম আসসালাম, বলেন আজকে আপনি ছিলেন। আপনার কোনো স্যার, জি স্যার। আমি আবার আপনাকে স্যার বলতে চাইলাম যে স্যার আজকের ক্লাসটা কি মানে পোস্টপোন করবেন কিনা, না, কেউ না যেহেতু। আপনারা আসতে নিয়ে ফেলে দেখেন, ক্লাস পোস্টপোন করলে এই যে কালকে আবার দেখছেন অসুস্থ, এখানে নাকের ইয়ের কারণে কথা জি বলতে স্যার। সমস্যা হয়। তা আমি এখন এটার মধ্যে ক্লাসটা নিয়ে ফেলে, কারণ না নিলে এই যে দেখেন এগুলো একসাথে হলে আপনাদেরই কোর্সের টাইমটা বাড়বে, অযথা আপনারা মনে করবেন যে টাইম বাড়তেছে কেন, কিন্তু মেশিন লার্নিং এত একটা হিউজ জিনিস। আমি যদি বলি যে 20-30টা ক্লাসে শেষ করবে, এটা ভাওতাবাজি ছাড়া আর কিছুই হবে না। জি স্যার, বুঝতে পারছি। আমি স্যার এই জন্য আমি আহ, সবগুলা ক্লাসে যে পরিস্থিতি থাকুক না কেন আমি সব ক্লাসগুলাতেই অ্যাটেন্ড করার কারণ ট্রাই এই করি। যে একটা ক্লাসে ধর অ্যালগোরিদম বোঝানো লাগে, এটার পিছনে থিওরি, আবার আটটা ক্লাসে এগুলোকে রান করতে হয়, আটটা ক্লাসে এগুলো ব্যাখ্যা করতে হয়। তো এরকম যদি মেশিন লার্নিং এ 15টা অ্যালগোরিদমের জন্য তো 45টা ক্লাস লাগে। জি স্যার, জি স্যার। স্যার ওই যে আমাদের আমার আমার যিনি পিএইচডি প্রফেসর, জি। আমার কো গাইড আর কি, জি। স্যার রিসেন্টলি মেশিন লার্নিং এর উপরে একটা আহ, আমাদের মাস্টার্স এর এক ছোট ভাইকে একটা কাজ করাচ্ছে আর কি। আচ্ছা। সেটা হচ্ছে ইল্ড প্রেডিকশনের উপরে। আচ্ছা। মানে আমাদের একটা ক্রপের, একটা ফসলের ইল প্রেডিকশন, আমাদের জি, যে বুঝতে পারছি। ইল্ড প্রেডিকশনের কিছু ক্লাইমেটিক ডাটা ফলন আর কি, প্লাস। মানে নানা রকম জি ফ্যাক্টর স্যার, আছে, বেসড অন দোজ ফ্যাক্টর হোয়াট উইল বি দ্য ইল্ড ইন দ্য ফিউচার। জি স্যার, জি স্যার, জি হুম। স্যার। ওটা তো তো এমএলআর প্রবলেম, ক্লাসিক্যাল এমএলআর, লিনিয়ার এটা লিনিয়ার রিগ্রেশন দিয়ে করতে পারে, বাট উনি যদি সিজনাল প্যাটার্ন সেক্ষেত্রে ফলো করে তাহলে সেটা হয়ে যাবে টাইম সিরিজ রিগ্রেশন অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে। আচ্ছা, মানে স্যার এই জিনিসটা করতে যাচ্ছে স্যার, মানে আমি তখন বিষয়টা খুব অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু আমারও কাজ করার ইচ্ছা আছে। মানে এরকম কাজগুলো আমি এখন ওই দিক দিয়ে সময় দিতে পারতেছি না যদিও। আচ্ছা। তো এটা এটা তো পসিবল স্যার মনে হয়। হ্যাঁ, অবশ্যই পসিবল এটা। উনি যদি টাইমকে যদি উনি প্রায়োরিটি না দেয়, জাস্ট উনি ফ্যাক্টর গুলোর উপরে ফোকাস করে করতে চায়, ঠিক আছে, তাহলে জি সেক্ষেত্রে স্যার। ওনাকে আজকে যেটা আমরা দেখলাম যে মাল্টিপল লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন বা রিগ্রেশন। এমএলআর অ্যালগোরিদম ইউজ করতে হবে। উনি যদি মনে করে যে ধরেন হচ্ছে টাইমের উপরে ফ্যাক্টর করবে, যে বছরের একটা নির্দিষ্ট সময় এই জিনিসগুলো উৎপাদন হবে এবং সেগুলো ডেটা উনি ইউজ করবে, তখন সেটা বেসিক্যালি একটা টাইম সিরিজ ডেটা হয়ে যাবে। তখন ওনাকে কিন্তু আর এমএলআর ইউজ করলে হবে না, তখন তো ওনাকে ইউজ করতে হবে আপনার টাইম সিরিজ রিগ্রেশন। আবার যদি এরকম হয়, উনি প্রথমে মাল্টিপল রিগ্রেশনের কথা চিন্তা করলো এবং ডেটাও কালেক্ট করলো, কিন্তু ডেটা কালেক্ট করার পরে দেখলো সেখানে যে ফ্যাক্টর গুলো আছে বা ফিচার গুলো আছে, ম্যাক্সিমাম ফিচার গুলো হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল, এবং তার উপরে হচ্ছে সেটার উপরে বেস করে উনি যদি বলতে চায় যে ফিউচার কি ফলন বাড়বে না কমবে, মানে এরকম যদি করতে চায় উনি, আউটপুটটা যদি বাইনারি টাইপের আউটপুট হয়, তখন সেক্ষেত্রে উনি আপনার বাইনারি লজিস্টিক রিগ্রেশন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে ওনাকে। বুঝতে পারছি স্যার, মানে আমারও হিউজ ইন্টেনশন আছে এদিকে কাজ করার, অনেক ওয়েব সিচুয়েশন ডেভেলপমেন্ট থেকে। সম্ভব, মানে এটাকে আপনি যখন জি স্যার। আপনি অ্যালগোরিদম গুলো শিখবেন না, তখন জি ওটাকে স্যার। আপনি অনেকভাবে তখন অনেক দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের ওই যে স্যার প্রিসিশন এগ্রিকালচার একটা পোর্শন আছে, আচ্ছা। প্রিসিশন এগ্রিকালচার। আর একটা বিষয় হচ্ছে যে এখন যেহেতু মানে গ্লোবালি ক্লাইমেট চেঞ্জ খুব মারাত্মক ভাবে হচ্ছে, হুম, হুম। এবং, তো এই ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট গুলা, স্পেশালি ইনক্রিজিং অ্যামাউন্ট অফ গ্রিন এখানে হাউস তো গ্যাস। আসলে যে ফ্যাক্টর গুলো আছে, কিছু আছে কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর, কিছু আছে কোয়ালিটেটিভ জি স্যার, ফ্যাক্টর। জি স্যার, জি জি, স্যার। তো সেক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ গুলোতে যখন আপনি মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে যাবেন, তখন আলটিমেটলি এটা লজিস্টিক রিগ্রেশন টাইপের অ্যালগোরিদম ইউজ করতে হবে। কারণ কি, কারণ সিচুয়েশনটা বা আউটপুটটা হয়ে যাবে এরকম যে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট কি এটার উপর পড়বে কি পড়বে না। ধরেন আপনি ধান জি স্যার, উৎপাদন করতেছেন সাপোজ, সো ধান জি স্যার। উৎপাদনের উপরে কি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না। তখন আপনাকে এ ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে প্রচুর দেখবেন যে ক্যাটাগরিক্যাল ডাটা আছে, প্লাস বা ফিচার্স আছে, প্লাস এই যে আউটপুট ভ্যারিয়েবলটা এটা এই ধরনের সিচুয়েশন বাইনারি আউটপুটের মধ্যে পড়বে, হ্যাঁ, হবে কি হবে না, জি স্যার, করবে কি করবে না, এরকম সিচুয়েশনের মধ্যে। তখন সেক্ষেত্রে আসলে লজিস্টিক রিগ্রেশন হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছি। তার মানে স্যার তবে আমাদের এখানে তবে ওই প্রচুর ম্যাক্সিমাম মানে। লোকজন যে কাজটা করে বাংলাদেশে, ওনারা হচ্ছে কোড করে ফেলে, মানে ভ্যারিয়েবল গুলোকে কোড করে, যেটাকে ওয়ান হট কোডিং বলা হয়ে থাকে। ঠিক আছে, আর একটা জি হচ্ছে স্যার, কোড বাই লেবেলিং, আর একটা হচ্ছে ওয়ান হট কোডিং। তো ওয়ান হট কোডিংটা নর্মালি হচ্ছে সহজ, ওইটাই ম্যাক্সিমাম করে থাকে। তখন সেক্ষেত্রে ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলটাকে তারা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলে কনভার্ট করে তারপর হচ্ছে কাজ করেন। বাট এক্ষেত্রে যে ফলাফলটা পাওয়া যায়, অনেক ক্ষেত্রে যে ফলাফলটা অ্যাকুরেট নাও হতে পারে।
এটা একটা ইয়ে থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যদি ফ্যাক্টরের সংখ্যা ধরুন অনেক বেশি হয়, মানে আপনি এমন একটা লিটারেচার রিভিউ করলেন বা আপনার ডেটা কালেক্ট করলেন, দেখলেন যে ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে 15টার উপরে, 20টার উপরে, তখন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আপনাকে বের করতে হবে। তখন আপনাকে যেটা আমরা করে থাকি মূলত, যেটাকে বলা হয় ডাইমেনশনালিটি রিডাকশন বা পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট বিসিএ বিসিএ অ্যানালাইসিস জি বা স্যার। ফ্যাক্টর জি অ্যানালাইসিস স্যার। যেটাকে বলে, আমরা তখন ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো বের করার জন্য বেসড অন আমরা ইজেন ভ্যালুস আমরা ওই কাজটা করে থাকি। ইজিএন ভ্যালু, তারপরে তারপরে স্ক্রিপ্ট প্লট করে আর কি কি জানো স্যার। হ্যাঁ, ওই 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 ইজেন ভ্যালু, যেটাকে অনেকে কেউ বলে ইজেন ভ্যালু, কেউ বলে আইজেন ভ্যালু, ওইটার উপর ভিত্তি করেই আমরা মূলত স্ক্রিপ্টটা হচ্ছে রেডি করি। ওটার একটা নির্দিষ্ট আপনার ইয়ে থাকে, বাউন্ডারি থাকে। ওই বাউন্ডারি উপরে যেগুলো থাকে সেই ভ্যালুগুলো আমরা, সেই ফ্যাক্টরগুলো নিই, আর বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিই। জি স্যার, তখন এই দুইটা নিয়ে কাজ থাকে স্যার। বুঝছেন? তো জি এরকম স্যার। অনেক জিনিস আছে। আর এই জিনিসগুলো এখন দেখতেছি তো স্যার, মানে যেমন আমি আগে ডাটা আসবে, আস্তে অ্যানালাইসিস আস্তে করতে আসবে। পারতাম না। আমাদের তো ধরেন অনেক, তো মানে অনেক তো কাজ, বুঝছেন না? জি স্যার এগুলো স্যার। আস্তে আস্তে আসবে, আসবে না যে আবার না। স্যার ওই যে আমি এখন তো ওই যে ডাটা অ্যানালাইসিস করি আমাদের ওই যে এগ্রিকালচারের, যে আমি বলছিলাম অলরেডি আপনাকে ডিজাইন রিলেটেড কাজগুলো। জি। তো আমি এই কাজগুলো সবগুলো আমি আরে করি আর কি, আমি শিখছি আর কি। অনেকদিন ধরে ট্রাই করতেছি, না, দেখতে আর দেখতে ইউজ দেখতে এখন করেন মোটামুটি কেউ, আর ইউজ করে কেউ, কেউ পাইথন করে স্যার, আপনার কেউ পাইথনে পাইথন করে। ইউজ করে। এটা যার যার উপরে হচ্ছে ডিপেন্ড করে, বাট নর্মালি ক্লাসিক্যাল যারা আছে তারা আর ইউজ করে থাকেন। যারা আর নর্মালি অ্যাডভান্স অ্যাডভান্স। ইউজ করেন তারা আর ইউজ করেন না, এই আর কি, তারা হচ্ছে পাইথন ইউজ করেন। নতুন পাইথনটা মোটামুটি সহজ, এই কারণে জি পাইথনটা স্যার। ম্যাক্সিমাম লোকজন ইউজ করে থাকেন। তো আমি স্যার কেবল এই যে ঢুকতেছে, আমার আমার কাজগুলো আমি মোটামুটি আমার এক্সপেরিমেন্ট রিলেটেড যা আছে মোটামুটি এগুলো শিখছি। আচ্ছা। এখন হচ্ছে আমাদের এই পাইথনের এই কোর্সটা তো এটার সাথে আছেই, এটা আমি একটু একটু করে ট্রাই করতেছি প্রতিদিনই। হ্যাঁ, আর আমরা তো হচ্ছে যে ক্লাসের প্রথম দিকে আমরা কিন্তু ধাপে 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 আসছি, পাইথন আর, হ্যাঁ, জি এগুলো স্যার। সব ধাপে 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 এই করে আসছি। আর স্যার ওই যে ডাটা ভিজুয়ালাইজেশনের পোর্শনটা আমার কিছু কিছু জায়গায় একটু আমার শেখা দরকার। সেটা হচ্ছে যে স্যার যেমন পিসিএ, ডেন্ডোগ্রাম, কোরিলেশন ম্যাট্রিক্স, এই হুম। জায়গাগুলোর যে এগুলো তো মিনিং ধরেন স্যার। সব ক্ষেত্রে আসবে না। যেমন আমাদের এখানে আজকে কোরিলেশন ম্যাট্রিক্স আসছে, অনেকে ওই যখন ইয়েগুলো দেখেন, যে আপনার গ্রাফগুলো দেখেন, মনে করে যে সব জায়গাতে সব রকম গ্রাফ ইউজ করা যাবে, তা কিন্তু না। প্রত্যেক জি জায়গাতে স্যার, এক গ্রাফ ইউজ একটার করার এক একটার। নির্ধারিত সেই জি স্যার। সিচুয়েশনের উপরে হচ্ছে ডিপেন্ড করবে। যদি জি সিচুয়েশন স্যার। ডিমান্ড করে তাহলে সে পার্টিকুলার গ্রাফ আমরা হচ্ছে ইউজ করব। সিচুয়েশন না ডিমান্ড করলে তো আসলে ওই ধরনের পার্টিকুলার গ্রাফ ইউজ করার কোনো প্রশ্নই ওঠে না। স্যার মানে এই জিনিসটাই আমি মানে বলতে চাচ্ছি, যেমন যে কোন জিনিসটা কখন করতে হয়, কোরিলেশন ম্যাট্রিক্স বা ডেন্ডোগ্রাম, তারপর হচ্ছে স্যার ওই যে আরো অন্যান্য এটা যে সকল টাইমে টাইমে বক্স দেখবে। প্লট। কোরিলেশন বক্স ম্যাট্রিক্সের প্লট। কাজটা তো আমরা তো করছি আজকে, দেখছেন যে নর্মালি আমরা যখন হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে যে আন্তঃসম্পর্ক বা ইন্টারডিপেন্ডেন্সি কিরকম আছে সেটা দেখতে চাই, তখন আমরা নর্মালি কোরিলেশন ম্যাট্রিক্স হচ্ছে ইউজ করে থাকি। জি স্যার। তারপর স্যার ওই যে আমাদের থাকে বক্স প্লট করি আমরা, বিভিন্ন ধরনের বক্স প্লট, স্ক্যাটার প্লট, তারপরে পিসিএ, পিসিএ কখন করি বা পিসিএ করার কন্ডিশন গুলা কি কি স্যার। ওই যে পিসিএ যখন ফ্যাক্টর বেশি হয় তখন, আমরা তো এখন যে ধরনের কাজ করতেছি এখানে ফ্যাক্টর কম, বাট ফ্যাক্টর জি যখন স্যার। বেশি হবে তখন হচ্ছে আপনার পিসি আপনাকে ইউজ করতে হবে তখন। স্যার ওই যে আমাদের যেমন আমার যে এক্সপেরিমেন্ট আছে স্যার, আমি তো জিঙ্ক নিয়ে কাজ করি স্যার, জিঙ্ক বায়োফোর্টিফিকেশন নিয়ে কাজ করি আমি। আচ্ছা। মানে নাজির শাইলে একটা ভ্যারাইটি আছে রাইসের, এই হুম হুম ভ্যারাইটিটাকে হুম, আমি জানি অলরেডি জানি। আমি আউটপুট অলরেডি আমি পাইছি, আমার একটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেছে। একটা ভালো পজিটিভ আউটপুট পাইছি আমি। তো স্যার আমার ওখানে যে যেমন এইখানে আমার দুইটা কাজ, জিঙ্ক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ইল্ড মানে ফসলের উৎপাদন বাড়াবো, এট দ্য সেম টাইম এই ধানের যে চালটা বা গ্রেনটা আছে এই গ্রেনের মধ্যে জিঙ্কের কনসেন্ট্রেশন বাড়াবো। এখন স্যার আমার যে ভেরিয়েবল গুলো আছে এখানে, বা আমরা প্যারামিটার বলি বা ক্যারেক্টার হুম বলি, হুম। সেটা হচ্ছে যেমন একটা গাছের যতগুলা টিলার বলি বা গাছের সংখ্যা আর কি, একটা হিল একটা থোকার মধ্যে এইগুলা, তারপর হচ্ছে যে কতগুলা টিলার হলো, কতগুলা ইফেক্টিভ টিলার হলো, কতগুলা নন ইফেক্টিভ টিলার হলো, একটা মানে শীষের মধ্যে কতগুলা ধান আছে, তারপরে একটা শীষের দৈর্ঘ্য কতটুকু, তারপর ইল্ড কত, উৎপাদন কতটুকু হেক্টরে, তারপরে হচ্ছে যে স্যার 1 কেজি চালের মধ্যে কত মিলিগ্রাম
জিঙ্ক থাকবে আর কি, বা পিপিএম ইউনিটে আমরা বলি। তো এই যে স্যার ভেরিয়েবল গুলা স্যার, এইগুলার মধ্যে আমি যদি বলি যে স্যার জিঙ্ক বা উৎপাদন বা ইল্ডের সাথে আমার অন্যান্য ভেরিয়েবল গুলার সম্পর্ক বা ইল্ড কতটুকু অন্যান্য বিষয়গুলোর উপরে নির্ভরশীল, এই জিনিসগুলা বের করার জন্য স্যার মানে কোন ভিজুয়ালাইজেশনের প্রশ্নটা দেখা উচিত আমাদের? ভিজুয়ালাইজেশন আসলে তো আমি যেটা হচ্ছে বলছি, দেখেন আপনি প্রথম হচ্ছে ফ্যাক্টর গুলো আপনি যখন ভিজুয়ালাইজেশন বিষয়টা আসবে নর্মালি যখন আপনি ইডিএ করবেন, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, তো সেখানে জি আপনার যদি কোয়ান্টিটেটিভ ফ্যাক্টর থাকে সেগুলোকে আমরা নর্মালি হিস্টোগ্রামের মাধ্যমে হচ্ছে দেখাই। যদি কোয়ালিটেটিভ আপনার ফ্যাক্টর গুলো থাকে তখন সেটাতে আপনি অন্য গ্রাফের মাধ্যমে হচ্ছে শো করতে হবে। নর্মালি এই এই মানে দুই ধরনের বিষয়টা হচ্ছে খুব কমন আর কি। নর্মালি আমরা কোয়ালিটিভ গুলোকে কাউন্ট প্লট নামে একটা প্লট আছে, সেই প্লটের মাধ্যমে আমরা দেখি। এছাড়া আরো অনেক হচ্ছে প্লট আছে, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে দেখা। তবে ডাটা সাইজ বা মেশিন লার্নিং এর ক্ষেত্রে এরা আমরা এই ভিজুয়ালাইজেশন নিয়ে এতটা মাথা আসলে কাজ করে না। মানে যারা ডাটা সায়েন্টিস্ট বা ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তাদের কাজটা হচ্ছে হায়ার লেভেলের কাজ। মানে ভিজুয়ালাইজেশনের যে বিষয়টা, ঠিক আছে, কোন ছবিতে সুন্দর আসবে ভালো আসবে, এটা জি হচ্ছে স্যার, জি মূলত ডাটা অ্যানালিস্টের কাজ। আমি মনে হয় এটা একদিন ক্লাসে বলছিলাম আপনাদেরকে ভাগ জি করার। স্যার। তো ডেটা আমি এটা, অ্যানালাইসিস মতো এই কাজটা হচ্ছে করে থাকে। তো সেক্ষেত্রে তারা নর্মালি পাইথন ইউজ করে না, সেক্ষেত্রে তারা নর্মালি হচ্ছে পাওয়ার বিআই একটা সফটওয়্যার আছে মাইক্রোসফটের, সেটা অনেকে টেবিল ইউজ করে থাকেন, বাট টেবিল ইউজ চাইতে পাওয়ার বিআই এর জনপ্রিয়তায় তাই হচ্ছে সবচেয়ে বেশি। তো সেটা ভিজুয়ালাইজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর নর্মালি ম্যাক্সিমামই ডাটা সায়েন্স বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা কাজ করে, তারা এই ক্লাসিক যে প্লটগুলো আছে, মানে প্লট আমরা যেগুলো সচরাচর ইউজ করি এগুলো ইউজ করেন। এত মানে ধুম ধারাক্কা প্লট নর্মালি ইউজ তারা কমই করেন, খুবই কম আমার দেখা মতে, আমি এখনো দেখিনি, বাট এটা ব্যতিক্রম জি স্যার। থাকতেও পারে। মানে স্যার রিসেন্টলি আমি একটা পেপারে কাজ করবো, তো স্যার আমার যে ফার্স্ট এক্সপেরিমেন্ট পিএইচডি। শুনো, পেপার তো গুলোতে আসলে আসলে কি প্লট করছেন সেটা বড় কথা না, আপনি কিভাবে হচ্ছে যে কোনো প্লট কিভাবে এক্সপ্লেন করতেছেন, এক্সপ্লেনেশনটা পরিষ্কার কিনা, যে বিষয় নিয়ে কাজ করতে সেই বিষয়টা হচ্ছে পরিষ্কার কিনা বা গুরুত্বপূর্ণ কিনা, এটা পাবলিকেশনের ক্ষেত্রে যারা এডিটর থাকে তারা এই জিনিসটা নর্মালি হুম। হচ্ছে দেখে জি থাকেন। স্যার। ওই প্লট কি দিছে না দিছে কি অ্যানালাইসিস করছেন সেটা হলে দেখবেন যে চিকিৎসা বিজ্ঞানের অনেক পেপার আছে যেগুলোতে অ্যানালাইসিস কিছুই করে নাই তারা, খুব সিম্পল অ্যানালাইসিস করছে, ঠিক আছে, এক্সেল অ্যানালাইসিস করে দিয়ে দিছে, দেখবো যে ন্যাচারের মতো জায়গাতে প্রকাশিত হয়েছে। এরকম বহু রিসার্চ জি পেপার স্যার। দেখছিলাম, আছে স্যার, ঠিক আছে আছে। আছে। জি স্যার। কেউ ওই জিনিস দেখে না, তারা দেখে মূলত এটা গুরুত্বটা হচ্ছে কেমন, ভ্যালু অফ দি টপিক, ঠিক আছে, এই জিনিসটা দেখে। জি কারণ স্যার। আলটিমেটলি তো এই জিনিসগুলা ধরেন মানে অডিয়েন্সটা হচ্ছে পড়বে, সো এটা মার্কেট পাবে কিনা, পাঠক পাবে কিনা, হ্যাঁ, তারা এই জি জিনিসটা হচ্ছে স্যার। দেখে থাকেন। জি স্যার। স্যার আপনার তাহলে কালকে ঈদ স্যার আপনার ওখানে? হ্যাঁ হ্যাঁ, কালকে তো পুরো ওয়ার্ল্ডে সব জায়গাতে ঈদ। মানে বাংলাদেশ ছাড়া মোটামুটি আপনার এশিয়ার যে জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ, এগুলো সবগুলোতেই কালকে ঈদ। বাংলাদেশের সোমবারে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সাইড গুলোতে হচ্ছে সোমবারে। স্যার আমি তো গতকালকে ময়মনসিংহে ছিলাম, আজকে সকালে পঞ্চগড়ে এসে পৌঁছাইছি, আমার বাসা তো পঞ্চগড়ে। আচ্ছা আচ্ছা। আজকে সকালে আসছি স্যার আমি। তো তাহলে আর কি রেস্ট করেন, মানে ইয়ে কাটান, ঈদ কাটান। জি স্যার, এমনিই চলতেছে আমার স্যার। এই যে কাটাবো বলতে কি, আসলে আমার ওই যে এবার আমার প্রফেসর আমার অনেকগুলা কাজ দিচ্ছে, আমার অনেকগুলা ডাটার কাজ আছে, এই জিনিসগুলো এখন প্রিসাইজ করে প্রফেসরকে অ্যানালাইসিস করে পাঠাইতে হবে আর কি। সবগুলাই মানে এইটা পুরাটাই ফুললি অকুপাইড আর কি, উইথ বুঝছি। ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস। এই আর কি। ঠিক স্যার আছে, তাহলে স্যার তাহলে আপনার ভালো থাকবেন, দেশে, সুস্থ থাকবেন, স্যার ইনশাল্লাহ। দেশে দেশে কি কেউ আছে আপনার স্যার? হ্যাঁ, দেশে তো আছে না, দেশে বোনরা আছে আর কি। ভাই তো জি নেই, স্যার। ভাই মানে হচ্ছে আমি একজন, বোনরা আছে। বুঝতে পারছি স্যার। ঠিক আছে স্যার, ঈদ মোবারক ওকে, স্যার। তাহলে হ্যাঁ, আপনাকেও থ্যাংক ইউ স্যার। ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী শনিবারে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।